নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেস ফোর্স বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং যেরকমটা আইএসএল এ আমরা করে থাকি, ইস্ট বেঙ্গল মোহনবাগান যখনই ম্যাচ হয় আমরা একটা 5 পয়েন্টের ভিডিও নিয়ে আসি এবং আজকে সেই ভিডিওটা আপনাদের জন্য ইস্ট বেঙ্গল ভার্সেস ওড়িশা ম্যাচে যাবতীয় কি হলো, কি জিনিস আলাদা হলো, যেটা অবশ্যই ইস্ট বেঙ্গলের কাজে লাগতে পারে। এই যে বাকি ইস্ট বেঙ্গল ৪ টে ম্যাচ আছে সেইখানে অবশ্যই ইস্ট বেঙ্গল টাইটেল রেসে এখনো অব্দি কিন্তু বেঁচে আছে এবং আগামী যে ৪ টে ম্যাচ সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে লাল হলুদ ব্রিগেডের জন্য এবং এই কারণেই আমরা আজকের এই 5 পয়েন্টের ভিডিও এনেছি, যেখানে কিন্তু অবশ্যই আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের এই ম্যাচে কি টেকঅ্যাওয়েজ এবং সেটা আগামী ম্যাচগুলোতে কিভাবে কাজে লাগতে পারে। এবং সেই বলেই যদি ১ম পয়েন্টে আসতে হয় সেটাই হবে সাউল ক্রেসপোর পারফরম্যান্স। অবশ্যই আমরা আজকে অনেক বলতে পারেন যে ভালো পয়েন্টস আছে যেখানে ইস্ট বেঙ্গল ভালো খেলেছে। বাট একটা প্লেয়ারের কথা না বললেই নয়, সাউল ক্রেসপো ইস্ট বেঙ্গলের এই মিডফিল্ডের ইঞ্জিন এবং মাঝমাঠের অন্যতম ভরসা। এমন একটা প্লেয়ার যাকে নিয়ে হয়তো ফিটনেস জনিত কারণ থাকতে পারে। তাকে তার যদি চোট লাগে সেটা সারতে অনেকদিন সময় লাগে এবং অনেক কারণ আছে। ফ্যান্সদের মধ্যে একটা মিক্সড রিঅ্যাকশন সাউল ক্রেসপোকে নিয়ে এবং বহু সমর্থকের একটাই কিন্তু কথা হবে যে সাউল ক্রেসপোকে নেক্সট সিজন তারা অবশ্যই ইস্ট বেঙ্গল জার্সিতে দেখতে চাইবেন না। তাকে রিলিজ করে হয়তো অন্য কোনো প্লেয়ারের উপরে ভরসা করবে এখানে ইস্ট বেঙ্গল বা লাল হলুদ সমর্থকরা। কিন্তু সাউল ক্রেসপো যখনই সুযোগ পান এবং যখনই আ দলের দরকার হয় তখন কিন্তু সাউল ক্রেসপো নিজের সেরাটা উজাড় করে দেন এবং এই সিজন কিন্তু এই জিনিসটা বারংবার হয়ে এসছে। আপনাদের মনে থাকবে যে ডুরান্ড কাপের যদি কথা বলি সেখানেও মোহাম্মদ রাশিদ তার একটা ব্যক্তিগত কারণে কিন্তু তাকে দেশে ফিরে যেতে হয়েছিল এবং সেই সময় মিগেল ফেরার পাশে কিন্তু সেরকম বিদেশি মিডফিল্ডার অপশন ছিল না সাউল ক্রেসপো ছাড়া। বাট সেই ডুরান্ড কাপের ডার্বি আপনাদের মনে থাকবে মোহাম্মদ রাশিদের অনুপস্থিতিতে যেভাবে সাউল ক্রেসপো খেলেছিলেন সেটা কিন্তু এক কথায় অনবদ্য। আ মিডফিল্ডে যদি একটা মিডফিল্ডারের প্রপার সেন্ট্রাল মিডফিল্ডারের যে রোলটা থাকে তিনি ক্রিয়েট করতে পারেন, তিনি ডিফেন্সিভ এবিলিটিস তার ভালো হয় এবং পাশাপাশি আ যখন মাঝ মাঠে বল ইন্টারসেপ্ট করা হোক এরকম সমস্ত জাতীয় কাজ কিন্তু সাউল ক্রেসপো করতে পারেন এবং পরপর ২ টো ম্যাচে গত ব্যাঙ্গালোর ম্যাচে এবং আজকে ওড়িশা ম্যাচেও কিন্তু সাউল ক্রেসপো একটা অসাধারণ পারফরম্যান্স দেখলো ফুটবল ফ্র্যাটার্নিটি। এবং আলাদা যদি করে কিছু বলতে হয় অবশ্যই যখন ইস্ট বেঙ্গল কর্নার কনসিড করছিল তখনও কিন্তু সাউল ক্রেসপো কয়েকটা ক্রুশিয়াল এরিয়াল ডুয়েল জিতেছে। হেডে ক্লিয়ার করেছেন। তিনি অবশ্যই নিজের সতীর্থদেরকে ভালো পাস বাড়িয়েছেন। 1-2 ভালো খেলছিলেন এবং অবশ্যই ওড়িশা মিডফিল্ড যখন অপারেট করার চেষ্টা করছিল সেখানে কিন্তু ক্রুশিয়াল যে ইন্টারসেপশন গুলো হয় সেই ইন্টারসেপশন গুলো কিন্তু সাউথ ক্রেসপো করছিলেন। এক কথায় সাউথ ক্রেসপোর অলরাউন্ড পারফরম্যান্স কিন্তু এখনো সেই লিগ টাইটেলের আশা বেঁচে রইল ইস্ট বেঙ্গলে এবং পরবর্তী ম্যাচগুলো যেরকম পাঞ্জাব ম্যাচে যখন মিগেল ফেরেরা ফিরে আসবেন তখন কিন্তু সাউথ ক্রেসপো যে কাজটা করেছে এটা কিন্তু অবশ্যই একটা বাড়তি আ হেল্প করবে ইস্ট বেঙ্গলকে তাদের টাইটেল রেসের জন্য। কিন্তু এবার আমরা যদি আমাদের 2nd পয়েন্টে আসি সেটা অবশ্যই হবে ইস্ট বেঙ্গলের উইং প্লে নিয়ে। যেই উইং প্লে বা যেই রাইট উইং পজিশন স্পেসিফিক আমরা কথা বলব, যেই রাইট উইং এ ইস্ট বেঙ্গল হয়তো কোনো প্রপার প্লেয়ার পাচ্ছিল না ফিল করার জন্য। অনেক প্লেয়ারদেরকে ট্রাই করা হচ্ছিল। পিভি বিষ্ণু, বিপিন সিং, এডমান লাল রিন্ডিকা, নন্দকুমার শেখর তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ট্রাই করা হচ্ছিল। বাট সেই রাইট উইং এর সলিউশনটা কিন্তু ইস্ট বেঙ্গল পাচ্ছিল না। অবশেষে বিপিন সিং সেই জায়গাটা নিজের করে নিয়েছেন এবং আরেকটা উইং এর যদি কথা বলতে হয় পিভি বিষ্ণু এবং তারা কিন্তু প্রপার উইঙ্গার রোলটা প্লে করছেন না। গত ম্যাচে আপনারা দেখবেন পিভি বিষ্ণু এবং বিপিন সিং দুজনে কিন্তু উইং ব্যাক পজিশনটাতে খেলেছিলেন। অর্থাৎ ডিফেন্সে হেল্পও করতে হবে আবার ওভারল্যাপ করে কিন্তু উইঙ্গারের কাজটাও করতে হবে এবং এটা কিন্তু ফুটবলের সবথেকে বেশি বলতে পারেন যে আ আ সবথেকে টায়ারিং একটা পজিশন যেখানে কিন্তু সারা ম্যাচ জুড়ে যে ফিটনেস ধরে রাখাটা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। বাট যেভাবে পিভি বিষ্ণু এবং বিপিন সিং এই রোলটাতে পারফেক্টলি ফিট ইন করে গেছেন। অবশ্যই কিন্তু ইস্ট বেঙ্গলের যে এই বছরের উইং অ্যাটাকটা অন্যতম সেরা এট লিস্ট বলা যায় এই বছরের আইএসএল এ। আজকে কিন্তু বিপিন সিং এর একটা অ্যাসিস্ট এবং একটা গোলও আছে এবং পিভি বিষ্ণু তারও কিন্তু আজকে একটা অ্যাসিস্ট আছে এবং ফার্স্ট হাফ জুড়ে এবং সেকেন্ড হাফেও তিনি যে ফুটবলটা খেলছিলেন এক কথা বলতে গেলে অসাধারণ এবং অস্কার ব্রুজেনের যে এই ট্যাকটিকটা এখন কোথাও না কোথাও বোঝা যাচ্ছে যে তিনি 3 ব্যাক খেলান। তারপরে উইং ব্যাকসদের ইউজ করেন সেটা কখনো ৫ ম্যান ডিফেন্স করে দিতে, কখনো ৩ ম্যান ডিফেন্স করে দিতে এবং এইটাই কিন্তু প্লেয়াররা এত পারফেক্টলি স্যুট করে গেছে এই উইং ব্যাক পজিশনে সেটাই কিন্তু কোথাও না কোথাও অস্কার ব্রুজেনকে এই কনফিডেন্সটা দিচ্ছে যে 3 ব্যাক আমি খেলতে পারি।
বাট হ্যাঁ, পিভি বিষ্ণু এবং বিপিন সিং যেভাবে তারা খেলছে এই সিজন, ইতিমধ্যে কিন্তু ৪ টে গোল কন্ট্রিবিউশন দুজনেরই হয়ে গেছে। বিপিন সিং এর ২ টো গোল, ২ টো অ্যাসিস্ট, পিভি বিষ্ণুর ১ টা গোল, ৩ টে অ্যাসিস্ট এবং আরেকটা উইঙ্গারের কথা না বললেই নয়, এডমন্ড লালরেন্ডিকা, তারও কিন্তু ৫ টা গোল কন্ট্রিবিউশন, ৩ টে গোল, ২ টো অ্যাসিস্ট হয়েছে এই সিজন। অর্থাৎ ইস্ট বেঙ্গল যে উইং ডিপার্টমেন্ট আছে সেটা কিন্তু একেবারে জ্বলে উঠছে এই সিজনে। আমরা যদি এবার আমাদের থার্ড পয়েন্টে আসি, সেটা অবশ্যই হবে জেরি মাওয়াংথাঙ্গার সেই ডেবিউটা, বহু প্রতীক্ষিত ডেবিউ। লালু সমর্থকদের মধ্যে একটা প্রশ্ন কনস্ট্যান্টলি ঘুরপাক করছিল এবং আমরা যখন প্রতিবেদনগুলো দিতাম, ইস্ট বেঙ্গলের প্রতিবেদনগুলো, তখনও কিন্তু একটা প্রশ্ন কনস্ট্যান্ট থাকতো, জেরি কবে চান্স পাবে? জেরিকে কবে আমরা মাঠে দেখতে পাবো? সেই প্রশ্নের উত্তর হয়তো আজকে ইস্ট বেঙ্গল সমর্থকরা পেয়ে গেছেন। জেরি কিন্তু আজকে ইস্ট বেঙ্গল কালারে ডেবিউ করলো, ইস্ট বেঙ্গল জার্সিতে তার ডেবিউ হয়ে গেল এই গোয়ার পাথরদা স্টেডিয়ামে ওড়িশা এফসির বিরুদ্ধে। সেকেন্ড হাফে তাকে নামানো হয়েছিল গেমের পেসটা বাড়ানোর জন্য এবং অবশ্যই জেরি কিন্তু আজকে ইমপ্যাক্ট ক্রিয়েট করেছে। একটা সময় ইস্ট বেঙ্গলকে দেখে মনে হচ্ছিল যে ১-০ গোলে লিড নেওয়ার পরে হয়তো দলটা কোথাও না কোথাও দাঁড়িয়ে যাচ্ছে। সেভাবে কিন্তু চান্সেস ক্রিয়েট হচ্ছে না, যেটা ইস্ট বেঙ্গল ১ম কোয়ার্টারে অর্থাৎ ১ম ২৫ মিনিটে যেভাবে চান্সেস ক্রিয়েট করছিল। বাট জেরি এবং মোহাম্মদ রাশিদ নামার পরে কিন্তু ইস্ট বেঙ্গলের একটা, বলতে পারেন যে, অ্যাটাকে অনেক বেশি কন্ট্রিবিউশন হয়েছে। জেরি তিনি আজকে বেশ ছটপটে ছিলেন, ভালো কিন্তু বল তিনি হোল্ড করছিলেন। পাসিং খুব ভালো, তার পজিশনিং সেন্স ভালো এবং অ্যাজ এ উইঙ্গার কিন্তু তিনি বক্সে অ্যাটাক করছিলেন এবং গোল করার জায়গায় কিন্তু বসে ছিলেন এবং এটা কিন্তু অবশ্যই একটা বড় পজিটিভ ইস্ট বেঙ্গলের জন্য। ইভেন যে সেকেন্ড গোলটা ইস্ট বেঙ্গলের হয়েছিল সেটাও কিন্তু এই জেরির একটা কন্ট্রিবিউশন ছিল অবশ্যই। সেখান থেকে জেরি একদম গোলের কাছাকাছি পৌঁছে যায় এবং একটা ডিসাইসিভ সেভ করতে হয় ওড়িশার গোলকিপারকে, অনুজ কুমারকে, এবং সেখান থেকে কিন্তু পিছনে এজেজারি বলটা পেয়ে যায় এবং তিনি গোলে সেই বলটা জড়িয়ে দেন এবং তারপরে কিন্তু ইস্ট বেঙ্গলের ম্যাচটা ওখানেই মোটামুটি সিল হয়ে যায় এবং অবশ্যই জেরিকে কিন্তু আমরা আপকামিং ম্যাচেসেও এরকম সুপার সাব হিসেবে দেখতে পারি। আমাদের চতুর্থ পয়েন্ট অবশ্যই হবে ইউসেফ এজেজারিকে নিয়ে, যার গোলের কথা এই এখনই বললাম তৃতীয় পয়েন্টে। চতুর্থ পয়েন্টে সেই ইউসেফ এজেজারির কথা, যিনি একটা মানে অভ্যাস হয়ে গেছে ম্যাচে ২ টো করে গোল করা। ৯ টা ম্যাচে কিন্তু তার এরকম ৪ টে ব্রেস হলো। ব্রেস অর্থাৎ একটা ম্যাচে ২ টো করে গোল করাকে ব্রেস বলে। সেই ৪ টে ব্রেস ৯ ম্যাচে, যে মাত্র ৯ টা ম্যাচে ৪ টে ব্রেস। এবং ইস্ট বেঙ্গলের যদি কথা বলতে হয়, ইস্ট বেঙ্গলের পজিশনের দিক থেকে তিনি এখন কিন্তু এই আইএসএল এর গোল্ডেন বুট যে রেসটা সেটার একদম টপে আছেন। অর্থাৎ শীর্ষ আ গোলদাতা কিন্তু এখন এই ইউসেফ এজারি। ৯ ম্যাচে ৯ টা গোল তিনি করে ফেলেছেন এবং আজকে কিন্তু ২ টো ইম্পোর্টেন্ট গোল করেছেন ইস্ট বেঙ্গলের হয়ে। এবং আ অনেকেই সমর্থকরা বা অনেক ক্রিটিকরা হয়তো বলবেন যে তিনি হয়তো মোস্ট অফ দ্যা গোলস পেনাল্টিতে করেছেন ইউসেফ এজারি। কিন্তু আজকে তিনি ২ টো ওপেন গোল কিন্তু করেছেন এবং অবশ্যই এটা কনফিডেন্স দেবে ইউসেফকেও এবং ইস্ট বেঙ্গলকেও। কারণ আ তার মেইন নাম্বার ৯ যদি গোলের মধ্যে থাকে তাহলে অবশ্যই এটা স্ট্রাইকিং বিভাগে অনেকটা বেশি ইমপ্যাক্ট ক্রিয়েট করে এবং অ্যান্টন সোবাক যিনি আজকে স্টার্ট করেছিলেন, তার জায়গায় এসে ইউসুফ এজারি যে প্রেসিংটা করছিলেন ওড়িশা ডিফেন্সে, সেটাই কিন্তু কার্যকর হয়েছে। ওড়িশা ডিফেন্স বারবার কিন্তু প্রেশারের আন্ডারে পড়ছিলেন এবং সেখান থেকেই কিন্তু সিলি মিস্টেকস হচ্ছিল এবং সেটাই কাজে লাগিয়েছেন ইউসুফ এজারি এবং তিনি আবারও গোলের মধ্যে ফিরেছেন এবং শেষ ৪ টে ম্যাচে ইউসুফ এজারি কটা গোল করতে পারে এবং ইস্ট বেঙ্গলকে কতটা সাহায্য করতে পারে তাদের এই আইএসএল টাইটেল দৌড়ের জন্য, এটা কিন্তু অবশ্যই সময় বলবে। এবং আমাদের ফিফথ পয়েন্ট বা লাস্ট পয়েন্ট বলতে পারেন, এই পুরো ম্যাচের একটা সামারি বা ইস্ট বেঙ্গলের যে পরের যে ম্যাচগুলো থাকবে সেই ম্যাচ নিয়ে একটা বলতে পারেন জিস্ট। আজকে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে কিন্তু অস্কার বুজন বলেছেন যে তিনি তার যে প্লেয়াররা সেই প্লেয়ারদের উপর কিন্তু তিনি গর্বিত। যেইভাবে তাদেরকে ইউজ তিনি করতে চেয়েছেন সেভাবে প্লেয়াররা রেসপন্ড করছে তাদের রোলে এবং সেটাতে কিন্তু তিনি বেশ খুশি এবং তিনি এটা স্বীকারও করলেন যে পরের যে ৩ টে ম্যাচ আছে সেইটাই আমাদের ভাগ্য ঠিক করবে এই সিজনে। অর্থাৎ যে পরের ৩ টে ম্যাচ, মুম্বাই ম্যাচ ৫ই মে, তারপরে পাঞ্জাব ম্যাচ ১১ই মে এবং তারপরে ১৭ই মে কলকাতা ডার্বি। এবং অনেকেরই কিন্তু এখন মনে হচ্ছে কলকাতা ডার্বিটাই কিন্তু ডিসাইডার হতে চলেছে এই বছরের আইএসএল এ। আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাট ইস্ট বেঙ্গল আপাতত গোয়া থেকে কলকাতা আসবে প্র্যাকটিসের জন্য। আবারও কিন্তু তারা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে ম্যাচের ২ দিন আগে। কি হয় এই বছরের আইএসএল এ সেটা তো অবশ্যই সময় আমাদেরকে বলবে। বাট ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু কঠিন ম্যাচ এই সামনের মুম্বাই ম্যাচ। বলতে পারেন সবথেকে ইম্পোর্টেন্ট ম্যাচ এই সিজন ইস্ট বেঙ্গলের জন্য এই মুম্বাই ম্যাচ। মুম্বাই অ্যাজ এ অপোনেন্ট হয়তো খুব একটা ভালো ফর্মে নেই, কিন্তু অ্যাওয়ে ম্যাচ
সবসময় টাফ হবে এবং মুম্বাইয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে মিগেল ফেরেরার অনুপস্থিতি। মিগেল ফেরেরা থাকলে হয়তো একটা অন্য প্রবলেম হতো মুম্বাইয়ের জন্য। কিন্তু তিনি নেই এবং মিডফিল্ডে কিন্তু রাশিদকে খেলতেই হবে এই ম্যাচে। সাউথগেটের পাশে সাউথগেট অবশ্যই একটা ভালো বড় দায়িত্ব নিয়ে খেলছে। কিন্তু তার পাশে যদি রাশিদ থাকে তাহলে ইস্টবেঙ্গলের মিডফিল্ডটা বেশ ফ্লুইড হয় আ পা সৌভিক চক্রবর্তীর তুলনায়। কিন্তু হ্যাঁ, মিগেল ফেরেরার অনুপস্থিতিতে কিভাবে ইস্টবেঙ্গল এই মুম্বাই সিটি এফসিকে ফেস করবে বা মুম্বাই এই ফুটবল এরিনা থেকে কটা পয়েন্ট তুলে আনতে পারবে এটা কিন্তু অবশ্যই সময় বলবে। কিন্তু ২ কলকাতা প্রধানের জন্য কিন্তু দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ এই মে মাসের ১ম সপ্তাহে বা মে মাসের ১ম ১০ দিনে। 5th মে ইস্টবেঙ্গল নামতে চলেছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ এবং মোহনবাগান তারা নামতে চলেছে এফসি গোয়ার বিরুদ্ধে। সেটাও কিন্তু অ্যাওয়ে ম্যাচ এই গোয়ার ফাতোরদা স্টেডিয়ামেই হবে এবং এই দুটো ম্যাচই ঠিক করে দেবে যে ১৭ তারিখে কলকাতার ডার্বিটা ডিসাইডার ডার্বি হবে কিনা এই বছরের আইএসএল এ। তো আমরা সবাই অপেক্ষা করছি এই ডার্বিটার জন্য এবং স্পেশালি এই ৫ তারিখ এবং ৯ তারিখের ম্যাচের জন্য। আপনাদের কি মনে হয় যে কলকাতা ডার্বি কি এই আইএসএল এর ডিসাইডার হবে এবং ইস্ট বেঙ্গলের নেক্সট ম্যাচ এবং মোহনবাগানের নেক্সট ম্যাচ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের 5 পয়েন্টের ভিডিও এতটাই। আশা করব আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।